স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশা। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সীমান্তে অপরাধ কমলে হত্যাও কমে আসবে, ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে নয়াদিল্লির মনোভাব অপরিবর্তিত। কেন্দ্রীয় শহীদ মিনারে এইচটি ইমামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বিকেলে গুলশানে জানাজা শেষে বনানীতে দাফন। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বাড়ানোর তাগিদ। পুলিশের জব্দ করা গাড়িতে রাজধানীর সড়ক ফুটপাত দখল, নিলামে না তোলায় যন্ত্রাংশ চুরি, রাজস্ব হারাচ্ছে সরকার। এবং রাস্তা পারাপারে 3 ডিজিটাল পুশ বাটনের একটিরও ব্যবহার নেই, আরও 17টি বসানোর পরিকল্পনা ডিএনসিসি। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাও পুরো খবরে। সীমান্তে অপরাধ কমলে হত্যাও কমে আসবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। বলেছেন এ বিষয়ে কাজ করছে দুই দেশই। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বেলা 11:30 থেকে প্রায় 1.5 ঘন্টা দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়শঙ্কর। তিস্তার পানি চুক্তির বিষয়ে তিনি বলেন, তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন দিক থেকে ভারত বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক আছে। কানেক্টিভিটিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন বলেন, বৈঠকে বাণিজ্য, অভিন্ন নদীর পানি বন্টন এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বিশেষ ফ্লাইটে সকাল 10টার দিকে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান জয়শঙ্কর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ দুদিনের ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরদিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত করতে জয়শঙ্করের 24 ঘন্টার এই ঢাকা সফর। সীমান্তে মৃত্যুর কারণ হলো অপরাধ। আমাদের দুই দেশের অভিন্ন লক্ষ্য হলো সীমান্তে কোনো অপরাধ হবে না এবং মৃত্যুও হবে না। তিস্তা চুক্তির বিষয়ে আমি বলতে পারি, এ বিষয়ে ভারতের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর করা ব্রিফিংয়ে ছিলেন আমাদের সহকর্মী নাফিজা দৌলা। এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে তিনি আরও বিস্তারিত নিয়ে আমার সাথে যুক্ত হয়েছেন। নাফিজা, 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী আসছেন, সেই তার যে সফরসূচির বিভিন্ন বিষয় ঠিকঠাক করতেই আজকে পররাষ্ট্রমন্ত্রীর এই হঠাৎ সফর, সেই বিষয়ে জানবো। সূচির কি কি জানা গেল এখন পর্যন্ত সেটি, একই সাথে বিভিন্ন বিষয় উঠে এসেছে, সেই বিষয় নিয়েও আরও একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। কি বলেছেন ব্রিফিংয়ে? বাসার এটি কিন্তু আমরা যদি বলি যে হঠাৎ তার সফর নয়। আমরা দেখেছি মানে কোনো দেশে প্রধানমন্ত্রী যদি একটি দেশে যান, সেই ক্ষেত্রে তার আগে সেখানকার পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী সেই দেশটিতে সফর করে। তারই অংশ হিসেবে কিন্তু আপনি দেখেছেন করোনা ভাইরাসের যখন সংক্রমণ খুব বেশি ছিল, ব্যাপ্তি ছিল, তখনও কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলা এসেছেন। এবং তারপরে কিন্তু এই আলোচনাটা আরও জোরদার হয়েছে যে মার্চে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে আসছেন এবং দুদিনের সফরে আসছেন। আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এই সফর কিন্তু আরও স্পষ্ট করে দিয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে তার সফরসূচি বেশ চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন এবং সেই দিন, এই 2 দিন তিনি কোথায় যাবেন। আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণের পাশাপাশি তিনি কিন্তু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে যাবার আগ্রহ প্রকাশ করেছে এবং সেখানে বরিশালে একটি মন্দিরে যাবার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। মূলত তার এই সফরসূচি কি হবে, 2 দিন ব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকে কি ধরনের চুক্তি হবে। আমরা জানি যে জ্বালানি, যোগাযোগ সহ বেশ কয়েকটি চুক্তি হবার কথা রয়েছে, 2-3টি প্রকল্প উদ্বোধন হবে এবং বাংলাদেশ ভারতের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব, কৌশল সহ অংশীদারিত্বের একটি ইকোনমিক কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট আছে, সেটি চুক্তি সই হবার কথা রয়েছে।
তবে আজকে যে বিষয়টি আছে আপনি জানেন যে আমরা বেশ কয়েক বছর আগে থেকে দেখতে পাচ্ছিলাম অনেক আলোচনা হয় যে বাংলাদেশ ভারতের ট্রানজিট ইস্যুতে, যখনই ট্রানজিট ইস্যুতে আসে তখনই হয়তো বা বাংলাদেশের মধ্যে কিছু শ্রেণী আছেন তারা ভয় ভীতি উস্কে দিতে থাকেন বা এই ধরনের কিছু প্রস্তাব নিয়ে আসেন যে এই ধরনের ট্রানজিট যদি দু দেশের মধ্যে থাকে তাহলে নিরাপত্তার ঝুঁকি বাড়বে। সেই বিষয়টি কিন্তু আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবার তুলেছেন যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং বিশ্ব যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই কানেক্টিভিটি দক্ষিণ অঞ্চলের মধ্যে এবং বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যত কানেক্টিভিটি বা ট্রানজিট হবে তত কিন্তু যোগাযোগ বাড়বে এবং ব্যবসা বাণিজ্যের যে বিষয়টি আছে তত ব্যাপ্তি হবে দু দেশের মধ্যে, সেই বিষয়টি তিনি জোর দিয়েছেন। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু একই সাথে বলেছেন যে তারা অভিন্ন 6 নদী এবং সীমান্ত হত্যার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে সীমান্ত হত্যার মূল কারণই হলো সেখানকার অপরাধ, সেখানকার অপরাধ কমিয়ে আনতে পারলে সেখানে সীমান্তে মৃত্যুর কোটা শূন্যে নামানো সম্ভব, সেই বিষয় নিয়ে দু দেশ কাজ করছে। নাফিজা, এই পয়েন্টে একটু আসতে চাই। অপরাধের কথা বলা হচ্ছিল, এই অপরাধ বলতে তিনি কোন ধরনের অপরাধকে বুঝিয়েছেন, বাংলাদেশের দিক থেকে কতটা অপরাধ সংগঠিত হচ্ছে কোনো ব্যাখ্যা দিয়েছেন? কারণ ভারত বাংলাদেশের আলোচনার অন্যতম একটি মাধ্যম বা অন্যতম একটি বিষয় থাকেই সীমান্ত হত্যা, এবারও তাই হয়েছে, কোনো ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী? আপনি জানেন আমরা যখন দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন বা এই বাংলাদেশ ভারতের যখন দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকটি হচ্ছিল তারপরেও কিন্তু বেশ কয়েকটি সীমান্ত হত্যার ঘটনা আমরা দেখেছি এবং বাংলাদেশের নাগরিকরাই বেশিরভাগ এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি জানেন যে সেখানে বিভিন্ন ধরনের মাদক পাচার আছে, অস্ত্র পাচার আছে বা যে ওই দেশে অভ্যন্তরে অনধিকার প্রবেশ যেটি আছে সেটি করার একটি প্রচেষ্টা চলে রাতের আধারে, সেই বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যেহেতু সীমান্তে অপরাধ কমছে না সেই অনুযায়ী একটি যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক এবং কোনো মৃত্যুই কাম্য নয়, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে যে কোনো ধরনের মৃত্যু মানে প্রতিহত করার জন্য, হত্যাকাণ্ড প্রতিহত করার জন্য দু দেশে একসাথে কাজ করছে এবং এটি কমিয়ে আনার জন্য তারা সমস্যাগুলো চিহ্নিত করছে, কোন বর্ডারগুলোতে কোন ধরনের অপরাধ সংগঠিত হয় সেই ব্যাপারটি তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। এবং আপনি দেখেছেন কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরাও বৈঠক করেছেন, সেখানেও কিন্তু তারা যৌথ কমিশনের কথা বলেছেন এবং মনিটরিং এবং টহলের কথা বলেছেন। সেই ব্যাপারটি নিয়ে তারা আবার বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে মিটিংটি ছিল আজকে সেখানেও তারা এই বিষয়টি আলোচনা করেছে। নিঃসন্দেহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঢাকা সফর করবেন এই প্রশ্ন তাকেও মুখোমুখি করতে হবে। নাফিজা, একদম ছোট্ট করে একটু জানতে চাইবো যে তিস্তা চুক্তির ব্যাপারে বলেছেন যে অপরিবর্তিত রয়েছে, সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, তিস্তা চুক্তি আটকে যাওয়ার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের একটা অবস্থান রয়েছে, কি হবে তারপরে মন্ত্রী বিশদ কিছু বলেছেন? সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু আবার তুলে ধরেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যেই সম্পর্ক আছে সেটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে যে কোনো ইস্যুতে আলোচনার মধ্য দিয়েই সমাধান সম্ভব সেটি তিনি বিশ্বাস করেন এবং তিনি বলেছেন বিশ্বস্ত বন্ধুর মতনই তারা ভারত বাংলাদেশের পাশে থাকতে চায়, থাকবে এবং আগামীতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে, আরেকটি আরও নতুন উচ্চতায় এটি পৌঁছানোর চেষ্টা চলবে। তবে তিনি যেটি বলেছেন যে আপনি জানেন আমরা যদি দেখি বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সফর করেছিলেন তিনিই তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই চুক্তি তার সরকার করে যাবে। আমরা দেখেছি 2018 সালের নির্বাচনের পরে দুই দেশেই সরকার পরিবর্তন হয়েছে এবং ভাগ্যক্রমে বা ভোটের পালার ক্রমেই কিন্তু তারা এই দুই সরকারই আবার চলে এসেছে নির্বাচিত হয়ে। তো সেই ক্ষেত্রে আবারও এই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তিস্তা চুক্তি সম্পন্ন করার ব্যাপারে ভারত তার আগের অবস্থানেই আছে, তবে এটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নয়, তাদের যেহেতু ভারতের সংবিধানে আছে রাজ্য সভার কোনো রাজ্য সরকারের যদি কোনো অভ্যন্তরীণ বিষয় থাকে সেই ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিয়েই কেন্দ্রীয় সরকার কোনো ধরনের চুক্তি করতে পারবে। এই একটি জায়গায় আসলে ভারতের কেন্দ্রীয় সরকার আটকে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এর বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাফিজা দৌলা। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দুপুর 1টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন, চলবে বেলা 3:30 পর্যন্ত। পরে সেখান থেকে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এইচ.টি. ইমামের মরদেহ নেওয়া হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বেলা 11টার দিকে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে হয় প্রথম জানাজা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এইচ.টি. ইমাম। তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরামর্শ সহযোগিতায় বাংলাদেশ সরকারের যে উন্নয়ন আজকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামীকাল থেকে এখন আমরা একটি কর্মসূচি নেব শোক। এখন সেটা 7 দিন হতে পারে, 7 দিনের একটা শোক আমরা নেব, কালো পতাকা ধারণ, কালো পেজ ধারণ। এইচ.টি. ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে, সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এখন পর্যন্ত কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে, আর এই দীর্ঘদিনের তার যেসব রাজনৈতিক সঙ্গী আছেন এই প্রবীণ রাজনীতিককে হারিয়ে তারা কি বলছেন? দেখুন, আগেই নির্ধারিত ছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 1:30টায় এইচ.টি. ইমামের মরদেহ নিয়ে আসা হবে এবং সেটি করা হয়েছে। আমরা দেখেছি 1:30টায় এখানে এইচ.টি. ইমামের মরদেহ আনার পর প্রথমে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য পর্বটি শুরু হয় মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, এবং এরপরেই শ্রদ্ধা জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারপর প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন 2014 সাল থেকে। এর আগেও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন 2009 সাল থেকে। প্রথমে তিনি দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসনের, এবং জনপ্রশাসনের পর তিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো এরপরেই আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের সমমনা সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আজকের যে আয়োজনটি এটি কিন্তু করা হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, এবং এখানে তার এইচ.টি. ইমামের যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে বিভিন্ন সময় তার সাথে কাজ করেছেন, সহকর্মী ছিলেন, এরকম অনেককেই আমরা এখানে আজকে উপস্থিত হতে দেখেছি। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকেই এইচ.টি. ইমামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন, তাকে হারানোর তাদের যে অনুভূতি, সে অনুভূতি প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এইচ.টি. ইমাম আমলা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, সেবা দিয়েছেন, এবং এইচ.টি. ইমাম আমলা হিসেবে রিটায়ার করার পর কাজ থেকে রিটায়ার করেননি, অর্থাৎ তিনি খুবই কর্মমুখর ছিলেন এবং সবসময় কাজের প্রতি তার একটা স্পৃহা ছিল, এবং সেটি তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত করে গেছেন। কাজেই তার যে এই যে চলে যাওয়া, এটার যে শূন্যতা, সেই শূন্যতা সহজেই পূরণ হবার নয়। প্রায় একই রকম কথা কিন্তু অনেকেই বলেছেন এইচ.টি. ইমাম বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী যে সরকার, মুজিবনগর সরকার, সেই সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তার যে ভূমিকা, এবং পাকিস্তানের একজন কর্মকর্তা হিসেবে থেকেও পাকিস্তান সরকারের বিরোধিতা করে মুক্তিযুদ্ধে তার অবদান রাখা, মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট হওয়া, সব কিছু মিলিয়ে তার যে অবদান বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির সাথে, এবং পরবর্তীতে আরও যেসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবদান রেখেছেন, সব কিছুই কিন্তু স্মরণ করা হয়েছে। এবং তিনি আমলা হিসেবে রিটায়ার করার পর যখন আওয়ামী লীগের সাথে জড়িত হলেন, এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার যে সম্পৃক্ততা, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা যে কমিটি, সেই কমিটির কো চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, সব কিছুই কিন্তু এখানে স্মরণ করা হয়েছে। এবং সর্বাগ্রে আসলে স্মরণ করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেটির আজকে অবসান হয়েছে। এই বিষয়গুলি স্মরণ করে তারা বলছেন যে এইচ.টি. ইমাম বাংলাদেশের জন্য যা করে গেছেন, সেটি আসলে জাতি সবসময় স্মরণ রাখবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণ থেকে শুরু করে বিকাশ পর্যন্ত সব জায়গায় এইচ.টি. ইমাম যে অবদান রেখে গেছেন, সবকিছুই সবসময় জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তো এই যে আজকের যে আয়োজনটি, সেটি কিন্তু চলবে 3:30 পর্যন্ত। এখানে এখনো দেখতে পাবেন যে আরো অপেক্ষমান অনেক লোকজনই আছেন, বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষই এখানে এসেছেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর এখান থেকে এইচ.টি. ইমামের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে, সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে, যেখানে তাকে সমাহিত করা হবে। তবে এর আগে
তার প্রতি শেষ রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করা হবে, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে, তারপরেই তাকে সেখানে সমাহিত করা হবে। এই ছিল আমার কাছে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এইচটি ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পর্বের শেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। 82 বছর বয়সে থেমে গেল এক বর্ণাঢ্য জীবন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। গত 3টে জাতীয় নির্বাচনে স্মৃতি মিলনায়তনের এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা ও বিজ্ঞান গবেষণা কাজে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে গবেষকদের মানব কল্যাণে গবেষণা বাড়াতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে গবেষণা এবং বিজ্ঞানের প্রসার একটা দেশের উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য, কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই। গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি। দেশের উন্নয়নে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রপ্তানি পণ্য বাড়ানো, ডিজিটালাইজেশন সহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেন সরকার প্রধান। আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা খুঁজছি। ওই অঞ্চলটা আমরা আরও উন্নত করতে চাই। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলি, অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, কাজে এই ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলি করতে সক্ষম। উন্নয়নশীল দেশে উত্তরণের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে বাংলাদেশকে আর কেউ কখনো আটকাতে পারবে না। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হলেই মার্চের শেষ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাম্পিং করা গাড়ি দিনের পর দিন সড়ক ও ফুটপাতে ফেলে রাখছে পুলিশ। এতে চলাচলে বিঘ্ন ঘটছে, নষ্ট হচ্ছে হাজার হাজার গাড়ি। ডিএমপি কমিশনার বলছেন, ডাম্পিং জোনের জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর বনানী থানার পাশের সড়কের চিত্র এটি। নানা কারণে জব্দ করা এসব গাড়ি ফুটপাত ও রাস্তা দখল করে রেখেছে খোদ পুলিশই। বছরের পর বছর পরে থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এসব যান। চুরি হচ্ছে অনেক দামি যন্ত্রাংশ। জব্দ করা এসব গাড়ি রাখার জন্য ঢাকা মহানগর পুলিশের নির্দিষ্ট কোনো ডাম্পিং জোন নেই। ডাম্পিং করা এই গাড়িগুলো বছরের পর বছর সড়কে পড়ে থাকায় একদিক থেকে বিঘ্ন করছে যান চলাচলে, অন্যদিকে মামলার দীর্ঘসূত্রিতার কারণে সচল থাকা অবস্থায় নিলামে তোলা যাচ্ছে না গাড়িগুলো। এতে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। ডিএমপিতে থানা রয়েছে 50টি, প্রতিটি থানায় পড়ে রয়েছে অসংখ্য গাড়ি। এর মোট সংখ্যা কত জানা নেই পুলিশেরও। কমিশনার বলছেন, ডাম্পিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা পেতে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজুক থেকে আমাদের পূর্বাচলে এই ডাম্পিংয়ের জন্য জমি চাওয়া হবে। ওখানে যদি জমি পাওয়া যায় তাহলে আমরা আমাদের এই থানার সামনে যে জঞ্জাল সেগুলো আসলে আমরা ওখানে শিফট করতে পারব। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু জায়গা খুঁজলেই সমস্যার সমাধান হবে না। এসব গাড়ি যথাসময়ে নিলামে তোলা, রক্ষণাবেক্ষণ করার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরির তাগিদ তাদের। এই জিনিসগুলিকে সেই ডাম্পিং ইয়ার্ড পরিকল্পিতভাবে শহরের কোনো একটা নির্দিষ্ট জায়গায়, এইটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অর্থাৎ সার্ভিস দেয় একজন, যে আমি গাড়িটা নিয়ে যাব, নিয়ে এটার জন্য কিছু সার্ভিস চার্জ তোমাকে দিতে হবে। মামলার দীর্ঘসূত্রিতার কারণে গাড়ি জব্দ না করে জরিমানা করে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী সব আইন করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে যুবদলের এক প্রতিবাদ সভায় অবিলম্বে এই আইন বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও নোয়াখালীতে সাংবাদিক বোরহানুদ্দিন মোজাক্কের হত্যার প্রতিবাদে
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে যুবদল। যুবদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে ছিল পুলিশের তল্লাশি। প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা 11টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল 10টার দিকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, প্রতিবাদ সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আমাদের মিছিল মিটিংয়ে হামলা করবেন না, ধৈর্য ধারণ করুন, নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এ সময় বাধা দিয়ে অধিকার আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে জানান বিএনপি নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও বন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিও জানান তারা। জনগণের বাধার স্রোতে একসময় আপনার খড়কুটোর মতো মিশে যাবেন, টেরও পাবেন না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শক্তিশালী মনে রাখার আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ আমরা এভাবেই সরকারের পতন ঘটাবো। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। টিকে থাকার জন্যই এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা তা তারা কেড়ে নিয়েছেন। সমাবেশ শেষে পুলিশ ও যুবদল কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়, তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবেই শেষ হয় যুবদলের প্রতিবাদ সমাবেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ আরো যা থাকছে। অবশেষে মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকার খসড়া প্রকাশ, ভুল থাকলে সংশোধনের শেষ তারিখ 15 মার্চ। এবং সিসিটিভি ফুটেজ দেখে রায়ের বাজারে শুভর খুনিদের শনাক্ত, মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দেয় হত্যা বলছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন দেয় হাইকোর্ট। কারা কর্তৃপক্ষ জানায় বেলা 11টায় জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের মে মাসে তাকে গ্রেপ্তার করে র্যাব। রাস্তা পারাপারে রাজধানীর 3টি জায়গায় ডিজিটাল পুশ বাটন রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার করছে না কেউ। 1.5 বছরে বেশ কিছুদিন নষ্ট হয়ে পড়েছিল সেগুলো। তারপরও আরও 17টি ডিজিটাল পুশ বাটন স্থাপনের পরিকল্পনা ডিএনসিসির। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক প্রচার না করলে ব্যর্থ হতে পারে এই প্রকল্প। ডিজিটাল পুশ বাটন চাপতে পারেন যে কোনো পথচারী। চাপলে 30 সেকেন্ডের মধ্যে সিগন্যালে জ্বলবে লাল বাতি, থেমে যাবে যানবাহন। এই সময়ের মধ্যে নিরাপদে রাস্তা পার হওয়া যাবে, ফলে কমবে দুর্ঘটনার সংখ্যা। এমন পরিকল্পনায় 2019 সালের অক্টোবরে রাজধানীর 3 স্পটে স্থাপন করা হয় ডিজিটাল পুশ বাটন। মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তা পার হওয়ার জন্য পুশ বাটন চাপলেন এক পথচারী। লালবাতি জ্বললেও কোনো গাড়ি থামল না, শেষে ঝুঁকি নিয়েই পার হলেন রাস্তা। গাড়ির ড্রাইভারগুলো আছে তারা এইটা হয়তো বা লক্ষ্য করে নাই, যে কারণে আমাকে লাইফ রিস্ক নিয়ে রাস্তা পারাপার হইতে হয়। যখনই একটা মানুষ পার হবে পুশ বাটনটা চেপে, তখন যে গাড়িগুলো থামতে হয়, আমার মনে হয় এটা অনেকেই জানে না। এছাড়া মহাখালী ও মোহাম্মদপুরেও পুশ বাটন ব্যবহার করছে না অধিকাংশ মানুষ। বলছেন এ বিষয়ে তারা জানেন না কিছু, আর বাটন চাপলেও যানবাহন থামে না। যে সিস্টেমটা চালু আছে এটা আমরা জানি, কিন্তু তারপরে মানা হয় না, যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে এটা ভেবে চলা। সেটা মনে করেন প্রথমবার লাগাই দিয়ে গেছে, বাস এই তদারকির জন্য কেউ থাকে না। এরপরও নতুন 17টি ডিজিটাল পুশ বাটন বসাতে চাচ্ছে ডিএনসিসি, যেগুলো বসানো হবে 2 বছরের মধ্যে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই সম্বন্ধে বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, নতুন প্রজন্মকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমরা করলাম, কিন্তু কেউ যদি দায়িত্ব না নেয় কোনো প্রতিষ্ঠান, তাদের কিন্তু এটা কিন্তু আমাদের সরকার বা সিটি কর্পোরেশন সব কিছু করে দেবে না। কিন্তু নগর পরিকল্পনাবিদরা বলছেন, নতুন এই পদ্ধতি জানাতে প্রচারের বিকল্প নেই। এছাড়া ব্যবহার নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ তাদের।
এই এলাকা ভিত্তিক কিন্তু ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালানো উচিত। আইনকে যারা ব্যর্থ ঘটবে তাদের এক ধরনের ছোট হলেও পেনাল্টি প্রয়োজন, কেননা এই দুইটার যেই একের অপরের ব্যালেন্সিংয়ের মাধ্যমে কিন্তু একটি নগর আইনের শাসনের প্রতিষ্ঠার মাধ্যমে নগরটা এগিয়ে যায়। ভবিষ্যতে রাজধানীর প্রতিটি স্পটে পুশ বাটন সিগন্যাল চালুর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকার খসড়া প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা নিজের নাম ও পিতার নাম ছাড়া অন্য কোনো তথ্য সংশোধন করতে চাইলে আগামী 15 মার্চের মধ্যে করতে পারবেন। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। স্বাধীনতার পর গত 49 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে মোট 6 বার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের বয়স ও মানদণ্ড পাল্টেছে 11 বার। 2020 সালে সরকারের সবশেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,03,056 জন। পঞ্চম দফার দ্বিতীয় ধাপে আজ ভাসানচরের পথে 1759 রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাতে কক্সবাজারে বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নেওয়া হয় চট্টগ্রামে। রাখা হয় চট্টগ্রামের BAF শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে। সকাল 9:30টার দিকে জাহাজে তোলার জন্য বোট ক্লাব ঘাটে নেওয়া হয় তাদের। বুধবার ভাসানচরে গেছে রেকর্ড 2260 জন। এর আগে 4 দফায় নোয়াখালীর ভাসানচরে 10,000-এর বেশি রোহিঙ্গার আবাসন নিশ্চিত করা হয়। প্রথম দফায় 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে নেওয়া হয় ভাসানচরে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান মিলিয়ে 12 উপাচার্যের দুর্নীতি তদন্ত চলছে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ সহ 3 উপাচার্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারা বলছে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান 2017 সালে। তবে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে না আসা সহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ শিক্ষকদের। সবশেষ বিশেষ উন্নয়ন প্রকল্প, শেখ হাসিনা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সহ স্বাধীনতা স্মারকের নির্মাণ কাজে উপাচার্য সহ সংশ্লিষ্টদের অনিয়মের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি। এই বিশ্ববিদ্যালয়ের এটি একটি খণ্ডচিত্র যেটি প্রমাণ হয়েছে, কিন্তু তা নয়, যেখানে হাত দেওয়া যাবে সেখানেই এই কলিমুল্লার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন উপাচার্য। যেই টাকা হাতে অবশিষ্ট ছিল 18.5 কোটি টাকা, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। এখানে আর্থিক কোনো অনিয়ম বা সেরকমের কোনো ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়নি। ইউজিসির তথ্য অনুযায়ী অনিয়মের তদন্ত চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাউদ্দিন, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্যের বিরুদ্ধেও। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবাহান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আহসান উল্লাহের তদন্ত প্রতিবেদন এরই মধ্যে জমা দেয়া হয়েছে। এই ব্যাপারে যথাযথ তদন্ত করে আমরা মন্ত্রণালয়কে জানিয়ে দেই যে তদন্তের রেজাল্ট এই, মন্ত্রণালয় সেই রেজাল্ট অনুযায়ী ওই বিষয় ব্যবস্থা নিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, বা আমরা যেটা প্রত্যাশা করি বা সবাই প্রত্যাশা করে যেন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন দীর্ঘসূত্রিতার সৃষ্টি না হয়। শিক্ষাবিদরা বলছেন এমন ঘটনায় আগেও তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে, তবে কোনো ব্যবস্থা না নেয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এগুলো নিয়ে অনেক তদন্ত হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত করে, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে, কিন্তু কদাচিৎ দেখা যায় যারা এই অনিয়মগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। উপাচার্যদের অনিয়ম শিক্ষকদের জন্য লজ্জার উল্লেখ করে অভিযুক্তদের অপসারণের পক্ষে শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রায়েরবাজারে যুবক শুভ সরকার ছিলেন পুলিশের সোর্স। এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতেন। এটি জেনে যায় রায়েরবাজারের মাদক কারবারিরা। পুলিশ বলছে এর প্রতিশোধ নিতেই শুভকে পরিকল্পিতভাবে হত্যা করে স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন ওরফে পেট কাটা সুমন সহ 9 জন। সিসিটিভি ফুটেজ দেখে 7 জনকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে পুলিশ।
রায়ের বাজারের জাফরাবাদে শেরিবাংলা আইডিয়াল স্কুলে 15 ফেব্রুয়ারি হত্যা করা হয় শুভ সরকারকে। স্ত্রী তানিয়া আক্তার, 8 মাসের শিশু মরিয়ম আর মা রাশেদা বেগমের আহাজারি এখনো থামেনি। সরকারের কাছে আমি নিম্ন বিশ্বাস, আমার ছেলে যে বিচারটা সেটা আমি নাতি নিয়ে কেমতে চলবো, আমার বউ সংসার নিয়ে কেমতে খাবো, আমার যে এই অসহায় করে থেকেছে কি কারণে, আমি তো কোনো অন্যায় করি। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা হয় মোহাম্মদপুর থানায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানে দেখা যায় 15 ফেব্রুয়ারি রাত 9:43 7 জন যুবক রায়ের বাজার জাফরাবাদ কমিউনিটি সেন্টার রোডে আড্ডা দিচ্ছেন। কিছুক্ষণ পর সেখান থেকে শেরিবাংলা স্কুলের দিকে যায় সবাই। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় 9:46 ভুক্তভোগী শুভ ও তার এক ছোট ভাই রবিউলের সঙ্গে যাচ্ছেন ওই স্কুলের দিকে। মাত্র 10 মিনিট পরই সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায় রাকিব ও সবুজকে। ঠেলা দিয়ে ঢুকছে, ঢুকা আমি এই পাশে দাঁড়াচ্ছিলাম, শুভ এই পাশ, ওরা আমার সোজাসুজি আইতাছে আর রাতটা এরকম বেঁকা হয়ে ছিল, আইতাছে আয় আমার সামনে দাঁড়াই আর বুক বাড়া পার দিছে, পার দেওয়ার পর আমি ভয়ে দৌড় দিছি, হ্যাঁ আমার পিছে পিছে দৌড় দিছি। পরে ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করে অভিযানে একে একে গ্রেপ্তার করা হয় 7 জনকে। গ্রেপ্তারের পর পুলিশ বলছে নিহত শুভ ছিল পুলিশের সোর্স। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পেটকাটা সুমন, খোকন, ভুবন, পলাশ, মোহাম্মদ সুমন, রাকিব ও সবুজ সহ 9 জন। করোনা শুভেচ্ছা চাকরিটা তার চলে যায়, তারপরে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। একদিকে সে যারা ওই মাদক ব্যবসা করে তাদেরকে ধরায় দেয়, পাশাপাশি আবার যারা মাদক খায় তাদের মাদকটা সে কেড়ে নিয়ে যায়। যার কারণে এই ঘটনা থেকে ওই মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত যারা ছিলেন তারা মিলে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে, যাতে তাকে পুলিশকে যেন আর কোনো খবর দিতে না পারে। গ্রেপ্তার 7 জনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। বাকি 2 জনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে 38 প্রাণহানির পরদিনও রাস্তায় হাজারো বিক্ষোভকারী, চালিয়ে যাওয়ার প্রত্যয়। নিউজিল্যান্ড সফরে ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন টাইগারদের, পরের করোনা পরীক্ষায় নেগেটিভ হলে পুরো দমে অনুশীলন। ফরিদপুরে বাস মাইক্রোবাসের সংঘর্ষে নগরকান্দার নতুন মেয়রের স্ত্রী, ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত মেয়র নিমাই সরকারকে রাতেই বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। ফরিদপুরে নগরকান্দার সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকার পরিবারের সদস্যদের নিয়ে ভাঙ্গা উপজেলার একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। বুধবার রাত 9:30 ফেরার পথে ঢাকা খুলনা মহাসড়কের কালের মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসটিকে চট্টগ্রামগামী জিএম ট্রাভেলের যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মেয়রের স্ত্রী, ছেলেসহ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর। বিশ্ব রোডের কালিয়া মোড়ে একটা পরিবহনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার স্ত্রী, সন্তান এবং তার এক সঙ্গী নিহত হয়। কালিয়ার মোড়, ওখানে তাদের সাথে গাড়ির সাথে বাসের সংঘর্ষ হয় এবং সেখানে আমরা তিনটি প্রাণ হারাই এবং আমাদের মেয়র মহোদয় নিমাই চন্দ্র সরকার খুবই অসুস্থ, আশঙ্কাজনক। গুরুতর আহত মেয়র নিমাই চন্দ্র সরকারকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই বিমান বাহিনীর একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। কালিয়ার মোড় নামক স্থানে এখানে একটি দুর্ঘটনা ঘটে, মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 2 জন মারা যায়। নগরকান্দা পৌরসভার মেয়র সাহেব উনিও গুরুতর অসুস্থ। এ ঘটনায় বাসটি জব্দ করতে পারলেও চালক পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্রমাগত রপ্তানি প্রবৃদ্ধি ও সার্বিক অর্থনীতির তেজিভাবের কারণে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বুল বা ষাঁড় বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, গত 1 দশকে ডলারে বাংলাদেশের রপ্তানি 80% বৃদ্ধি পেয়েছে, যেখানে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানের। বাংলাদেশের রপ্তানিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক খাত। ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের আরও অগ্রগতিকেই বোঝায়। দক্ষিণ এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের সফল উন্নয়নের যে মডেল দৃশ্যমান, বাংলাদেশকেও এখন একই কাতারে দেখা যাচ্ছে।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার হয়েছে বুধবার। এরপরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে গণতন্ত্রকামীরা। আজও রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। আবারও তাদের দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত 59 জন নিহত হয়েছে মিয়ানমারের বিক্ষোভে। সামরিক অভ্যুত্থান এবং বিক্ষোভ দমনে মিয়ানমার সরকারের নেওয়া সহিংস পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনা হলেও তা উপেক্ষা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এরই মধ্যে সামরিক অভ্যুত্থানের 1 মাস পর বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হয়েছে মিয়ানমার। বিভিন্ন শহরে গণতন্ত্রকামীদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এই দিন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক সংবাদকর্মী সহ ইয়াঙ্গুন ও বিভিন্ন শহর থেকে 3 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির বিভিন্ন স্থান থেকে ভয়াবহ ভিডিও পাওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারে জাতিসংঘের দূত। অস্ত্র বিশেষজ্ঞদের মতে 9 মিলিমিটার সাব মেশিনগান ধরনের অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মানে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিভিন্ন শহরে আবারও আন্দোলনে নেমেছে তারা। এ সময় তাদের ওপর আবার চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে টিয়ারশেল ও রাবার বুলেট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বুধবার মামলার প্রসিকিউটর ফাতু বেনসুদার বরাতে এই খবর দিয়েছে বিবিসি। আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গেল ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ আদালত জানায় ফিলিস্তিনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তবে ইসরায়েল আইসিসি সদস্য না হওয়ায় এই রায় প্রত্যাখ্যান করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে আন্তর্জাতিক এই আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায় ফিলিস্তিন। এর 1 মাসের মাথায় যুদ্ধাপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আইসিসি। 2014 সাল থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় চালানো সহিংসতা ও নিপীড়নের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদা। যেখানে ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী দুপক্ষের বিরুদ্ধেই তদন্ত হবে এবং এই তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। מדינת ישראל נמצאת תחת התקפה הערב. בית הדין הבינלאומי המוטה בהאג হেগের পক্ষপাতদুষ্ট আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে যা ইহুদি বিরোধী। এর মাধ্যমে আমাদের সৈন্যদের যুদ্ধাপরাধী বলা হচ্ছে, যারা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আমরা এর বিরুদ্ধে এবং সত্যের জন্য লড়াই করব। בבירתנו הנצחית ירושלים זה פשע מלחמה. আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরু হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক আদালতের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। একদিনে 10,800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 25,71,000। নতুন 4,40,000-এর বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 11,57,00,000। করোনার টিকা আবিষ্কার হলেও বিশ্বের বিভিন্ন দেশে দৈনিক সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফলে স্বস্তিতে নেই বিশ্ব নেতারা। সোমবার করোনায় 6,000-এর বেশি এবং মঙ্গলবার 9,000-এর বেশি মৃত্যু হয় বিশ্বে। বুধবার এই সংখ্যা 10,800 ছাড়ায়। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 2,300-র বেশি মানুষের। দেশটিতে এ পর্যন্ত 5,31,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে রোগী মিলেছে 65,000-এর বেশি। টেক্সাসে শিথিল হয়েছে নিষেধাজ্ঞা।
ব্রাজিলে একদিনে 1800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 74,000। বিস্তার ফের বাড়ায় সাও পাওলোতে 2 সপ্তাহের জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট। পেরুতে পৌঁছেছে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান। আর্জেন্টিনায় খুলেছে সিনেমা হল ও থিয়েটার। এছাড়া মেক্সিকোতে একদিনে 1000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। 28শে মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। তবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এছাড়াও দেশটিতে করোনার পরীক্ষার হার বাড়ানোর জন্য 4 কোটি র্যাপিড টেস্টিং কিট তৈরি করে মজুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। চেক রিপাবলিকে করোনা আক্রান্তদের হার বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। তাই জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে রোগী স্থানান্তরের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্লোভাকিয়ায় বিস্তার বাড়ায় রাত্রিকালীন কারফিউ ও কড়াকড়ি বাড়িয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এথেন্সে শুরু হয়েছে র্যাপিড টেস্টিং কর্মসূচি। তুরস্কে করোনা রোগীদের ওপর চীনের সিনোভ্যাক বায়োএনটেকের ভ্যাকসিন পরীক্ষায় 83.5% কার্যকর হয়েছে। অ্যাঙ্গোলায় শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় অ্যাস্ট্রাজেনেকার 1.3 বিলিয়ন করোনার টিকার ডোজ কেনিয়ার নাইরোবিতে পৌঁছেছে। মন্টেনেগ্রোকে 30,000 ভ্যাকসিন উপহার দিয়েছে চীন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোটেলবন্দি সময় পার করে ছোট গ্রুপে জিম সেশন। এবার টাইগাররা ফিরেছেন মাঠের অনুশীলনে। ছোট গ্রুপে ভাগ হয়ে ঘাম ঝরিয়েছেন তামিম মুশফিকরা। লিঙ্কনে 7 জনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলন সেরেছেন টাইগাররা, যার মধ্যে ছিলেন 5 ক্রিকেটার আর 2 কোচিং স্টাফ। মুক্ত বাতাসে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন টাইগাররা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ফিল্ডিংয়ে ছিল বাড়তি গুরুত্ব। সবশেষে ফিটনেস নিয়েও কাজ করেছেন সাইফুদ্দিনরা। এরকম অনুশীলন চলবে আরও 1 সপ্তাহ। পরবর্তী কোভিড পরীক্ষায় নেগেটিভ হলেই মিলবে পুরোপুরি মুক্তি। জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে পুরো দমে অনুশীলন করতে পারবে টিম বাংলাদেশ। এক ম্যাচেই রোমাঞ্চ, উত্তেজনা, শ্বাসরুদ্ধকর দ্বৈরথ। তবে সবকিছু ছাপিয়ে ধনঞ্জয়ের হ্যাটট্রিক এবং এর পরের ওভারেই পোলার্ডের 6 ছক্কা হাঁকানো। ক্ষণে ক্ষণে রং পাল্টানো প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের জয় 4 উইকেটে। 3 ম্যাচ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে 1-0-তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। না, এটা কোনো হাইলাইটস না। অ্যান্টিগায় কাইরন পোলার্ডের তাণ্ডবে ওলটপালট রেকর্ড বুক। 1 ওভারে 6 ছক্কায় ধনঞ্জয়াকে দুঃস্বপ্ন উপহার দেন পোলার্ড। সাথে রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন যুবরাজ সিং ও হার্শিল গিবসের পাশে। পোলার্ডের 6 ছক্কায় আরেকটি রেকর্ড গড়ে উইন্ডিজরা। পাওয়ার প্লেতে তুলে নেয় 98 রান, যা টি-20 ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। ধনঞ্জয়ার যন্ত্রণা শেষ হয়নি এখানেই। পরের ওভারের প্রথম বলেও হজম করেছেন ছক্কা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টানা 7 ছক্কা হজমের রেকর্ডও হয়ে যায় তার। অথচ খলনায়ক বনে যাওয়া ধনঞ্জয়াই এর আগে হ্যাট্রিক করে পাল্টে দেন ম্যাচের দৃশ্যপট। অবিশ্বাস্য ঘূর্ণিতে একে একে বিদায় করেন লুইস গেইল পুরানকে। লঙ্কান স্পিনারের এই প্রথম আর আন্তর্জাতিক টি-20তে এটি 14তম হ্যাট্রিক। টি-20 ক্রিকেটের সব ফ্লেভার যেন মিলেছে অ্যান্টিগায়। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার প্রথম টি-20তে কি ছিল না? বোলারদের কৃপণতা, হ্যাটট্রিক, ছক্কার ফুলঝুরি। এক ম্যাচে সম্ভাবনা ছিল 2টি হ্যাটট্রিকের। হাসারাঙ্গাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন ডোয়াইন ব্রাভো। এর আগে ক্যারিবীয় বোলারদের কৃপণ বোলিংয়ে 131-এ আটকে যায় লঙ্কানরা, যেখানে 41 বল ও 4 উইকেট হাতে রেখেই জয় পায় উইন্ডিজরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্বাসরুদ্ধকর লড়াই, ইতিহাস গড়ে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়াকে হারিয়েছে 2-0 গোলে। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে জয় কাতালান ক্লাবটির। প্রত্যাবর্তনের মন্ত্র জানা আছে বার্সেলোনার। ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্পের জন্ম দিলেন মেসি গ্রিজম্যানরা। শিরোপার ধূসর স্বপ্ন রঙিন হয় জেরার্ড পিকের কল্যাণে। দর্শকশূন্য স্টেডিয়ামে হুয়ান লাপোর্তা, ভিক্টর ফন্ট, টনি ফ্রেজার 3 জনের একজন নিতে যাচ্ছেন সভাপতির দায়িত্ব।
বিতর্ক অনিয়ম সমালোচনাকে কাটিয়ে উঠতে রোববার হতে যাচ্ছে ক্লাব সভাপতি নির্বাচন। মাঠের বাইরের ইস্যু ভুলে খেলায় মনোযোগ মেসিদের। শুরুতেই ডেম্বেলের লক্ষ্যভেদ, বার্সার আত্মবিশ্বাসের রসদ। মেসি জাদুতে বাড়তে পারত ব্যবধান, তবে জমাট রক্ষণে আটকে যায় গোলের চেষ্টা। বিরতির পর জর্ডি আলবার শটে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। সেভিয়া ম্যাচের সেরা সুযোগ পায় পেনাল্টিতে, তবে স্টেগেনের বিশ্বস্ত গ্লাভসে আটকে যায় ওকাম্পোসের স্পট কিক। ম্যাচের টার্নিং পয়েন্ট সেভিয়ার 10 জনের দলে পরিণত হওয়া। ফার্নান্দো লাল কার্ড বার্সাকে জয়ের পথ দেখায়। সুযোগ নিতে ভুল করেনি স্বাগতিকরা। অন্তিম মুহূর্তে পিকের গোলে নাটকীয়তার জন্ম। 2 লেগ মিলিয়ে 2-2 সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানেই লিড নিতে দেরি করেনি বার্সা, ব্র্যাথওয়েটের গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। আমরা শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলাম। লড়াকু মানসিকতা ব্যবধান করে দিয়েছে। জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে ছেলেরা। এই হার অপ্রত্যাশিত। আমরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি। হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। রেকর্ড 31 শিরোপা জয়ে ফাইনালে বার্সার সঙ্গী হতে পারে লেভান্তে অথবা বিলবাও। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে বিগ ম্যাচ আনফিল্ডে লিভারপুলের অতিথি চেলসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:15টায়। সাম্প্রতিক রেকর্ড লিভারপুলের পক্ষে। 47 বছর পর চেলসির বিপক্ষে টানা 5ম জয়ের সুযোগ অলরেডসের। টানা 4 হারের পর গত ম্যাচে জয়ে ফেরার স্বস্তি নিয়ে নামবে চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন গোলকিপার অ্যালিসন, চোট কাটিয়ে উঠেছেন ফাবিনিও ও দিয়াগো জোতা। অন্যদিকে দলের টপ স্কোরার ট্যামি আব্রাহামকে নিয়ে অপেক্ষায় আছে চেলসি। ক্যালাম হ্যাডসন ফিট থাকলেও থিয়াগো সিলভা এখনও চিন্তায় রেখেছে ব্লুজকে। টেবিলের 5 ও 6 লড়াই, 1 পয়েন্ট এগিয়ে আছে টুখেলের চেলসি। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত জানতে।